আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে। পুজো মানে আনন্দ, উচ্ছ্বাস, হৈহুল্লোড়, আর অবশ্যই পুজোর ছবিও বটে। আর তাই আমি অনুক্তা আছি আজকাল .in-এ নবমীর পুজোর আড্ডায়। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে টিম রক্তবীজ 2। হ্যাঁ, আমার সঙ্গে রয়েছে আমাদের প্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী, রয়েছে আমাদের মনের মানুষ, প্রাণের মানুষ অনুপম রায়, রয়েছে সুচন্দ্রিকা গোলদার এবং শ্রেষ্ঠা দাস। দেখো, সবাই মিলে পুজোর আড্ডা দিচ্ছি, রক্তবীজ 2 টিম রয়েছে। তাই জন্য আমি কিন্তু একবার তোমাদের সকলকে জিজ্ঞেস করছি, তোমরা অর্ডার দিচ্ছ তো শুরু করার? একদম, আমরা কাউকে বলবো না অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে। হ্যাঁ, মানে আমি অর্ডার ছাড়া কিছুতেই আমি শুরু করতে পারছি তাই তো অনুপমদা? অনুপমদা শুরু করি, মিমি স্টার্ট করি, তোমরা দুজন একদম সম্মতি সকলের আছে, তাহলে শুরু করা যাক। আমরা সবাই মিলে আজকে একটা আড্ডায়, মানে পুজোর আড্ডায়, জমজমাটি পুজোর আড্ডা বলবো। অনুপম দা, পুজোর আড্ডা মানে কিন্তু জমজমাটি শব্দটা কিন্তু একদম অঙ্গাঙ্গিক ভাবে জড়িত। নিশ্চয়ই। মানে আড্ডা শুরু করছি, সেটা যেন এমন একটা মাত্রায় যায় যে আমরা ভুলেই যাই যে সময়ের কোনো সীমাবদ্ধতা রয়েছে। সেই রকম জায়গায় তুমি যেহেতু রয়েছো আমাদের সঙ্গে, আড্ডা অবশ্যই সেরকম জায়গায় যাবে। আচ্ছা, আমাদের এই যে পুজোর আবহ, তার সঙ্গে নতুন ছবি এবং থ্রিলার, এটা তো অবশ্যই একটা দর্শকদের মধ্যে একটা টান টান উত্তেজনা সৃষ্টি করেছে। তুমি যখন সঙ্গে থাকো তখন তোমার প্রতিটা গান বারবার, একবার দুবার তিনবার না, বারবার আমাদের মধ্যে কিন্তু রহস্যই সৃষ্টি করে যে এত ভালো কি করে, বারবার এটাই বোধহয় আমাদের মানে বাধ্য করে। তো অনুপম দা, এই যে পুজোর আবেগ, পুজোর গান বলতে তোমার কাছে কি? দেখো, পুজোর গান বলতে ছোটবেলায় যখন প্রথম পুজো কি সেটা বোঝা শুরু করলাম এবং পাড়ার প্যান্ডেলে গিয়ে ঠাকুর দেখলাম, তারপর চাইতে না চাইতে যে গানগুলো বারবার কানে ভেসে আসতো আর কি, সেগুলোই আমার কাছে পুজোর গান। তুমি সেই ছোটবেলায় ফিরে গেছো, মানে হ্যাঁ, কিছু গান শুনলেই আমার বারবার পুজোর সেই ছোটবেলার দিনগুলোর কথা মনে পড়ে, সেই কথাগুলোই মনে পড়ে। পুজো মানে তো একদিকে আবেগ বটেই, এবং তুমি যেটা বলছো সেটা হচ্ছে পুজো মানে অনেকটা কোথাও যেন নস্টালজিয়া কাজ করে। হ্যাঁ, ডেফিনেটলি। মানে আমি একটা গানের উদাহরণ দিতে পারি যে প্রথম আমি সুকান্তর কবিতায় যে সলিল চৌধুরী সুর দিয়েছিলেন, হেমন্ত গিয়েছিলেন রানার বলে একটি গান। এবার রানার ছুটেছে, ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, এবার সেইটা প্রথম শুনি আমি পুজোর প্যান্ডেলে, এবং মাকে জিজ্ঞেস করেছিলাম যে রানার মানে কি, এবং সেইখান থেকে বাংলা গানের সঙ্গে পরিচিতি, এবং পরবর্তীতে জানতে পারছি কে লিখেছে, সুর করেছে, কিন্তু তখন তো কিছুই জানতাম না, শুধু কানে ওই গানটা ভেসে ভেসে আসতো। এই যে আলোচনায় আছি, আড্ডায় আছি বরং বলি, যে পুজো নিয়ে একটা আবেগ, এই যে তুমি যেটা একটা নস্টালজিয়া উস্কে দিলে, এটা সবটুকু নিয়ে কি একটা গান হতে পারে? দেখো, আমার তো আধুনিক গান, আমার এই গানে কতটা নস্টালজিয়া আছে জানি না। তুই চিরদিন তোর দরজা খুলে থাকি, সবার দানা গোনা হিসেব কেন রাখিস, সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা জিনে, কেন খুঁজতে যাস আমায় সাজানো ম্যাগাজিনে, তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি, তোরে বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি, তোকে আলোর আলপিন দিতে পারি, তোকে বসন্তের দিন দিতে পারি, আমাকে খুঁজে দে জল ফড়িং। আহা, আমরা বোধহয় প্রতিদিন আমরা নিজেকেই খুঁজে বেড়াই। এই যে গতিময় জীবন, আমরা প্রতিদিন দৌড়চ্ছি, কিন্তু বারবার কোথাও যেন ভাবি আয়নার সামনে দাঁড়িয়ে যে আমরা কোথায়, কোথায় আমাদের রঙিন দিনগুলো। গানটা বোধহয় বারবার সেটাই ভাবায়, আমরা প্রতিদিন যে চেষ্টা করি নিজেকে ছোঁয়ার, নিজেকে খুঁজে পাওয়ার। অসাধারণ লাগলো অনুপম দা, আড্ডায় একটা অন্য মাত্রা এলো অবশ্যই বলবো, কারণ তোমার গান মানেই কিছুটা বিশেষ সময় সবাইকে উপহার দেওয়া। ধন্যবাদ। অসাধারণ লাগলো। এবার সুচন্দ্রিকার কাছে একটু যাই। সুচন্দ্রিকা ভীষণ মিষ্টি একটা মুখ করে বসে আছে, আজ কিন্তু নবমীর দিন, একটু হাসি হোক, মানে এত বলার পর কিন্তু হাসলো, সেটাই একটা কথা। সুচন্দ্রিকা ভীষণ মিষ্টি মেয়ে, আজকে ভীষণ সুন্দর লাগছে দেখতে পুজোর আবহে, এবং আমাদের সঙ্গে কেমন লাগছে বলো?
ভীষণই ভালো লাগছে, খুবই এক্সাইটেড। খুব এক্সাইটেড, কিন্তু আমি বলার পরও হাসলো কি? একটু অল্প অল্প হাসে? সেটাও ওই বলবে। একটু অল্প অল্প হাসে পাশে বন্ধুদের যেটা আমি জিজ্ঞেস একটু করছি, অল্পই হাসি। ও একটু অল্প হাসে না। আজকে মেপে হাসার দরকার নেই, আজকে পরিমাপ ভুলে একদম মন খুলে, একদম, যেহেতু একদম। পুজো এবং আমরা জানি উৎসব মানে কিন্তু আমরা কোনো ছন্দ মেনে আমরা হাসবও না, আমরা একদম মন খুলে ছন্দ ভেঙে বরং একদম, আনন্দ করি, কারণ একদম, উৎসবের একদম, কোনো নিশ্চয়ই। ছন্দ হয় না। হুম। তুমি তোমার মতো একটা পুজোর আবেগ ধরে রাখার মতো গান যদি গাইতে পারো, পুজোর আবেগ মানে শুধু পুজোর আবেগই না, আমাদের আবেগ ধরে রাখলেও হবে, একটা গান যদি গাও। পুজোর আবেগ বলতে আমার চিরকালই মানে বাংলা ব্যান্ডের গান খুবই প্রিয়। তো পুজোর সময়ও মানে বিভিন্ন জায়গায় শুনেওছি এবং নিজেরও আলাদা করে শুনতে সবসময় খুবই ভালো লাগে। পুজোর সময় তো আরোই ভালো লাগে, তো সেরকমই একটা গান গাইছি। শহরের উষ্ণতম দিনে পিছু গলার অন্তরে বৃষ্টির বিশ্বাস তোমায় দিলাম আজ। আর কি বা দিতে পারি পুরনো মিছিলে, পুরনো ট্রামেদের সারি, ফুটপাত ঘেঁষা বেলুন গাড়ি, সুতো বাঁধা যত লাল আর সাদা, ওরাই আমার থতমতই শহরে রডোডেনড্রন তোমায় দিলাম আজ। আহা, আমাদের দিলে অনেক কিছু দিলে, থ্যাংক ইউ। অবশ্যই। আজকে পুজোর আড্ডায় রয়েছে যেহেতু, শ্রেষ্ঠা রয়েছে পাশে। আচ্ছা শ্রেষ্ঠা, একটু টাইম মেশিনে করে যদি পিছনের দিকে চলে যাই, ছোটবেলার দিকে, তাহলে সেই দিকে তাকিয়ে কি মনে হয়, সেকালের পুজো আর একালের পুজো সবটুকু কি একরকম আছে আজও, নাকি কিছু বদলে গেছে? পুরোটাই বদলে গেছে, পুরোটাই আমার মনে বদলে হয়। গেছে। কিভাবে? কিছুই নেই। প্রত্যেকের কাছে বদলের পরিমাণটা বোধহয় একটু একটু আলাদা। আমার কাছে অবশ্যই, যেমন অবশ্যই। যতটা, আরেকজনের কাছে বা সুচন্দ্রিকার কাছে হয়তো ততটা হবে না বদলটা, বা অনুপমদার কাছে হয়তো একটু অন্যরকম ভাবে বদলেছে। তোমার কাছে বদলটা কিরকম হয়েছে? বদলটা বলতে আগে যেরকম ছোটবেলায় আমার খুব একটা আকর্ষণ ছিল পুজোতে যে ক্যাপ ফাটাবো বন্দুক দিয়ে, সেটা তো এখন আর অবশ্যই হয় না। আমরাও জামা ঠিক কাপড় আছে। বুনে রাখতাম হ্যাঁ, যে এই দিন এইটা পরবো। জামা কাপড় আগের থেকে প্ল্যান হয়ে যেত যে এই দিন এটা পরবো। এখন পুজোর আগে এত ইভেন্টস যে সব জামাগুলো তখনই পরা হয়ে যায়। ঠিক আছে, এটা একটা। তারপরে লাস্ট ইয়ার যেমন পুজো কাটিয়েছি পুরোটাই প্রমোশনস করে, সেটা তো কোনোদিন হয়নি। এই লাস্ট ইয়ার থেকে সেটা শুরু হলো। তো অনেক কিছু বদলে গেছে। ধরো মানে যে টাইমটা মানে আমি আমার বন্ধুদেরকে দেবো বা আমি আমার ফ্যামিলিকে দেবো, সেই টাইমটাও বদলে গেছে, কিন্তু মানে তার পরিমাণটাও বদলে গেছে। তো হ্যাঁ, এগুলো তো অবশ্যই বদলেছে। সবকিছুই বদলে গেছে, কিন্তু কিছু কিছু জিনিস থেকে যায়। যেমন পুজো মানেই এখন আমাদের কাছে উইন্ডোজের ঝকঝকে নতুন কন্টেন্ট, এবং অবশ্যই পুজো মানেই এবছর রক্তবীজ 2 রমরমিয়ে চলছে, এবং আমাদের সকলের মধ্যে টান টান উত্তেজনা এবং রহস্য সৃষ্টি ইতিমধ্যে করে ফেলেছে। তো এবার তোমার কাছ থেকে তুমি একটা গান শোনাও আমাদের। রক্তবীজেরই গান করবো? শোনাও। আমার রক্তবীজের 2টো গান বেরিয়েছে, তার মধ্যে যেটা মোস্ট রিসেন্টলি যেটা বেরিয়েছে সেইটা একটুখানি গাইছি। বনিদার সুর আর অনিন্দদার কথা, এবং বনিদারই কম্পোজিশন। আর কারোর কথা বলার আছে মনে নেই আর বাকি, বাট হ্যাঁ গানটা গাইছি। একটু সবাই একটু হাততালি দিলে ভালো লাগবে, ঠিক আছে? নিশ্চয়ই। ও বন্ধু শোনেন না, একটু সোহাগ কইরা যান, টুকটুকে লাল গামছা দিয়া বাঁধেন আমার জান। আর কয়টা তারিখ কয়েন আমি এমনে জ্বালা সই, তুইলা দিয়া পিরিত গাছে কায়রা নিলেন মই। ও বন্ধু শোনেন না, একটু আদর কইরা যান, টুকটুকে লাল গামছা দিয়া বাঁধেন আমার জান। হায় পরান্ডারে জ্বালা আমি কেমনে ভাবে সই, তুইলা দিয়া পিরিত গাছে কেমনে কারেন মই। দেখে যা রে, দেখে যা রে, ভালোবাসা সব পারে। দেখে যা রে, দেখে যা রে,
ভালোবাসা সব পারে। থ্যাংক ইউ। ভালোবাসা সত্যি সব পারে, ভালোবাসা পারে আমাদের একে অপরকে জুড়ে জুড়ে রাখতে। গান, সে ছবি হোক বা জীবন, গান কিন্তু আমাদের জুড়ে রাখে। অনুপম দা, কি মনে হয় গান কিভাবে আমাদের জুড়ে রাখে একে অপরের সাথে, বা নিজেকে নিজের সাথে জুড়ে দেয় কিভাবে? গান আসলে মানে সঙ্গীত আসলে এমন একটা অ্যাবস্ট্রাক্ট ফর্ম আর কি, যে মানুষকে কিভাবে স্পর্শ করে না সেটা আমরা বুঝতে পারি না। তুমি বলে উঠতে পারবে না যে গানের কোন অংশটা তোমাকে স্পর্শ করে গেছে এবং সেটা তোমার ভালো লেগে গেছে। সুতরাং আমরা যারা গান বানানোর চেষ্টা করি আর কি, আমরা প্রত্যেকবার ভাবি যে কোন জায়গাটা গানে তৈরি করলে সেটা মানুষকে ছুঁয়ে যাবে, কিন্তু সেই ম্যাজিকটাও আমরাও জানি না আর কি। মাঝে মাঝে সেই ম্যাজিকটা হয়, মাঝে মাঝে হয় না, আমরা চেষ্টা করি। এবং ওটাই রহস্যটা আর কি। তুমি যে রহস্যের কথা বললে, যে সঙ্গীতের মধ্যে যে কি একটা জাদু আছে যেটা আমরা এক্সপ্লেন করতে পারি না। অনুপম দার প্রত্যেকটা গানে একটা জাদু থাকে, রহস্য থাকে, এবং এবারেও রক্তবীজ 2তেও তার কিন্তু কোনো ব্যতিক্রম হয়নি, সেই জাদু বহাল আছে। আরেকবার তোমার জাদুময় কণ্ঠে কিছু হয়ে যাক। না, রক্তবীজের গানটা শুনতে চাও না? নিশ্চয়ই, আমি তো বললাম জাদুময় কণ্ঠে। আমি তোমার না, সেটা অ্যাকচুয়ালি রক্তবীজ 2তে আমার কণ্ঠে কোনো গান নেই, তোমার সুরে রয়েছে। আমার সুরে হ্যাঁ। সুচন্দ্রিকা গেয়েছে। ওর পুজো নিয়ে যখন কথা হচ্ছে, গত পুজোয় শ্রেষ্ঠার ডেবিউ হয়েছিল, এই পুজোয় ওর ডেবিউ হচ্ছে। ও প্রথম বাংলা চলচ্চিত্রতে গান গাইছে এবং আশা করছি যে মানুষের ভালোই লাগছে গানটা। সেটা যদি বলো তাহলে শোনাতে পারি। হ্যাঁ হ্যাঁ, তোমার কাছে একটু আবদার রইল। হ্যাঁ, গানটার নাম তোমার চোখের নীলে বা চোখের নীলে। চোখের নীলে। ভিড়ের মাঝে আমি অনন্যা, তোমার রূপ কথা রাজকন্যা, হেসে উঠলেই আলোর বন্যা। তুমি আজ বলো না কি চাও, ছুঁয়ে দিলে বালি সোনা, পুরবে কবে দিন গোনা, হয়তো ফিরে কেউই আসবো না এখানে আর এখানে। আমার চোখের নীলে তুমি তা সেই ডুব দিলে, আমার চোখের নীলে তুমি তা সেই ডুব দিলে। আহা, অসাধারণ। সুর যেরকম, কথা সেই রকম, সবটুকু মিলিয়ে একে অপরের পরিপূরক, মানে মিলেমিশে একাকার, একদম মন ছুঁয়ে যাওয়া যাকে বলে, ঠিক সেইটাই। আচ্ছা মিমি, এই যে রক্তবীজ 2 পুজো চলছে, পুজোর আনন্দ রয়েছে পরিপূর্ণ মাত্রায়, তার সঙ্গে রক্তবীজ 2, এই যে আনন্দ আর উত্তেজনা দুটো মিলিয়ে তোমার কি অনুভূতি এই মুহূর্তে? আনন্দ এবং উত্তেজনা, মানে আমি আনন্দটা নিয়ে কথা বলি। মা যখন আসেন, মা দুর্গা যখন আসেন, তখন সব খারাপ শক্তির নাশ করে সুখ, শান্তি, সমৃদ্ধি নিয়ে আসেন। আমরা সেটাই সারা বছর অপেক্ষা করি মায়ের চলে যাওয়ার দিন থেকে, যে আবার কবে এই দিনটা আসবে। আর সেই দিনটা আর লাস্ট ফিউ আওয়ার্স। আর আজকের দিনটা আমি কোথাও যাই না। নবমীর দিন আমার বাড়িতে ধুনুচি নাচ হয়, সন্ধ্যা আরতি হয় বিশাল করে, পুরো বাড়ি সবাই ওখানে থাকেন। তো কিছুক্ষণের জন্য এখানে এসেছি শুধুমাত্র তোমাদের সাথে এই খুশিটা শেয়ার করে নেব যে রক্তবীজ 2কে মানুষে এত ভালোবেসেছে, আর লোকে এই পুজোর সময় হই হই করে সবাই হলে যাচ্ছে, ছবিটা দেখছে, ভালোবাসছে। সো এর চেয়ে বড় পাওনা আর কিছু নেই আর্টিস্ট হিসেবে। সো এটাই আমার কাছে মনে হয় সবচেয়ে বড় জিনিস পুজোর, যে নিজের ছবি হিট করেছে, সুপারহিটের দিকে যাচ্ছে, মানুষে গান পছন্দ করেছিল, এখন প্রত্যেকটা সিন নিয়ে কথা বলছে। সো এটা মায়ের আশীর্বাদ। উইন্ডোজ মানেই নতুন নতুন চমক, আর উইন্ডোজ মানেই একদম ঝকঝকে কন্টেন্ট, এটা আমরা সবাই জানি।
পুজোর সময় এই সময়টাতে থ্রিলার, এটা দর্শকদের মধ্যে কতটা উত্তেজনা সৃষ্টি করছে বা অন্য মাত্রা কিভাবে যোগ করেছে তোমার কি মনে হয়? দেখো, আমি এটা নিয়ে তো খুব একটা কিছু বলতে পারবো না। আমি শুধু এটাই বলবো যে রক্তবীজ 1-কে মানুষে খুব ভালোবেসেছিল, আর তাই জন্যে আমরা সাহস পেয়েছি যে রক্তবীজ 2 করার। আর রক্তবীজ 2 যখন করেছি, রক্তবীজ 2 আরো ইন্টেন্স থ্রিলার দেন রক্তবীজ 1। দুটোরই স্টোরি লাইনটা ডিফারেন্ট, আর বাট থ্রিলার এলিমেন্টটা খুবই ইন্ট্যাক্ট। আর মানুষের উত্তেজনা বলবো কি না ভালোবাসা বলবো না, আমি জানি না কি বলবো, কিন্তু মানুষে ভালোবাসছে, এটাই হলো মেয়ে জিনিস। তোমাকে একটা জিনিস একটু শুনে নি এই সময় তোমার কাছ থেকে, তোমার কি মনে হচ্ছে? রক্তবীজ একটা পৌরাণিক চরিত্র যাকে দেবী সংহার করেছিলেন বা দেবী তার বিনাশ করেছিলেন। তোমাদের রক্তবীজ 2 এবার সমাজে কোন অসুরদের সংহার করতে এসেছে? দেখো, আমাদের সমাজে অসুরের অভাব নেই, আর মা দুর্গা ইজ সিম্বলিক টু দ্য ফ্যাক্ট দ্যাট মা দুর্গা যেখানে লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিককে বড়ও করছেন এবং তার সাথে অসুরকে নিজের পায়ের তলায় সন্ধির সময় নিয়ে আসছেন। সো এটা নারী শক্তির একটা আরাধনা। আর বাকি কি বললে তুমি জানো আরেকটা? সমাজে কোন অসুরকে সংহার করতে সো এসেছে? সমাজের অসুর একটু মানে অতটা ইন্টেন্সলি আমি বলছি না, বাট আমার মনে হয় যে যারা এখনো ছবিটা দেখেনি তাদের জন্য এখন আমি ডিসক্লোজ করব না। তারা হলে গিয়ে ছবিটা দেখুক, তারপর না হয় আমরা আবার 50 দিন কি 100 দিন যখন পেরিয়ে যাবে তখন আবার আসবো, আবার এটা নিয়ে কথা বলবো। মানে এটাই বলতে পারি যে নেগেটিভিটিটাকে একদম সরিয়ে দিয়ে সেটাকেই সংহার করা আমার মনে যাবে। হয় প্রত্যেকটা ছবি যেটা পুজোয় আসে সেটা নেগেটিভিটি প্রমোট করে না, আর negativity-টাকে এনি দূর করে। হ্যাঁ মানে সেটাই। আর এই আমেজের সাথে যাতে আমরা চেষ্টা করেছি যাতে মানুষে যখন হল থেকে বেরোয় যাতে ছবিটা মনে রেখে বেরোয়। আর যেহেতু এটা সিকুয়েল বলবো না, পার্ট 1 রয়েছে, পার্ট 2, সো মেকার্সদের উপরে এবং অ্যাক্টার্সদের উপরে একটা চাপ থাকে যে ফার্স্টের থেকে সেকেন্ডটা যেন বেটার হয়, আর যদি কোনোদিন থার্ড হয় সেটার দরজাটা যেন খোলা থাকে। সো হ্যাঁ, সবকিছু মাথায় রেখে, সবটুকু মাথায় রেখে। কিন্তু হ্যাঁ, আমরা যেটা দিনের শেষে বুঝি এবং দিনের শেষে আমাদের বুদ্ধি দিয়ে যেটুকু আমরা বুঝতে পারি বা আমরা অনুভব করতে পারি সেটা হচ্ছে অবশ্যই এই পুজোর আবহে এমন ছবি দেখা উচিত, কারণ এটা কিছুটা হলেও আমাদের চোখটা হয়তো খুলে দেয়, সচেতন করে। এইটুকু দিনের শেষে বলার মতো, আমাদের অনেকটা সচেতন করে। আচ্ছা অনুপম দা, এবার তোমার কাছে একটু যাই। ছোটবেলার কথা, ছোটবেলার পুজোটা না সবসময় অন্যরকম হয়। তো ছোটবেলার পুজোর কোনো খুব মজার কথা মনে পড়ে? খুব মজার স্মৃতি, মানে এখনো যেটা ভাবলে তুমি একা থাকলে হঠাৎ করে তুমি হেসেই ফেলো হয়তো নিজে ভাবলে যেটা আমি দেখো, ছিলাম। হ্যাঁ, ছোটবেলায় অনেক মজার স্মৃতি থাকে এবং কিছু স্মৃতি মনে হয় যে না হলেই ভালো হতো, কিন্তু কিছু কিছু মনে হয় যে ওই সময়টা আর ফেরত পাওয়া খুব মুশকিল। তুমি যে মজার গল্প বলছো, যে আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি আর কি, এবং যখন পুজোর সময় বিশেষ কিছু মিষ্টি ওঠে আর কি, নাড়ুর প্রতি আমার একটা বিশেষ আকর্ষণ আছে, এবং নারকেল নাড়ু হোক, সেটা চিনির নাড়ু হোক, ওই গুড় হোক, আমি ওটাই বলতে চেয়েছিলাম যে গুড়ের নাড়ু হোক বা চিনির নাড়ু হোক আর কি, দুটোই ভালো লাগে, তবে গুড়ের নাড়ুর প্রতি একটু বেশি ভালোবাসা আছে। তা এরকম পুজোর সময় বিজয়ের পরে আমাদেরই এক আত্মীয়ের বাড়ি নেমন্তন্ন ছিল আমাদের, বিজয়ের পরে যেরকম বাড়ি যাওয়া হয় আর কি, এবং আমি সেখানে আমার যারা বয়োজ্যেষ্ঠ তাদেরকে কাউকে প্রণাম টনাম না করে সোজা মিষ্টি নিয়ে মুখে পুড়ে দিয়েছিলাম, যার ফলে একটা বকুনি জুটেছিল আর কি কপালে, কিন্তু সেই নাড়ুর স্বাদটা আমি কোনোদিন ভুলিনি। আহা, সেই নাড়ুর স্বাদ এখনো বোধহয় সেই রকমই মিষ্টি আর সেই রকমই জিভে লেগে আছে। কি মিষ্টি একটা গল্প শুনলাম, মিমির এরকম গল্প আছে নাকি কিছু? অজস্র গল্প নাকি? মানে যেখানে আমার এরকম কোটি কোটি গল্প, যেখানে অনুপম দা বললেন যে বকে ছিল, আমার বাড়িতে বকা বলে কোনো জিনিস নেই, গাদাম এরকম একটা আওয়াজ পাওয়া যেত। সো আর এই যেটা বলছে অনুপম দা, সো আমি চিরকাল খুব ঘরকুনো। আমি এখন যতটা ইনভলভ পুজোতে, ছোটবেলায় অতটা ইনভলভ ছিলাম না। ছোটবেলায় ছুটি হিসেবে সারাদিন শোবো, ঘুম, মানে টিচার আসবে না, পড়তে যেতে হবে না, স্কুলে যেতে হবে না, আমি সারাদিন ঘুমোতাম বা টিভি দেখতাম, সিরিয়াল দেখতাম।
কেন কি তখনই অ্যালাউড ছিল কার্টুনস, তখন কার্টুন নেটওয়ার্ক ছিল, সো কার্টুন নেটওয়ার্ক এইসব সারাদিন দেখতাম। কেউ বলছে না কখন চানে যাবি, কেউ বলছে না কখন ঘুমোতে যাবি, আর রাত্রিবেলা আমরা সব বোনেরা মিলে খুব বিচ্ছিরি গলায় জোরে জোরে হারমোনিয়াম নিয়ে, গিটার নিয়ে, তানপুরা নিয়ে গান গাইতাম, যাতে পাড়ায় ধরো সবাই ঘুমিয়ে পড়েছে, আমরা মানে যত জোরে হোক গানটা গাইছি। এবার মার পাপারা 4 বার 5 বার না করছে, তারপরে যা হয় আর কি, গাদাম আওয়াজটা আবার শোনা যায়, এটা আমরা করতাম। সো ওটা হলো ওয়ান অফ দ্য মেমোরিজ। আর বাকি তো পুজোটা মানে আমি পুরোটাই ছোটবেলায় বাড়িতে কাটাতাম। নবমীতে সবাই মিলে পুজো দেখতে যেতাম রিক্সা করে, আর তার আগে আমাদের একটা ভোটিং হতো পুজো দেখতে যাওয়ার আগে। কাজিন দেখতে যাওয়ার ভোটিং শুনেছো আগে কখনো? হ্যাঁ, না কে কার রিক্সায় বসবে, সো 2 জন করে রিক্সায় বসতে হতো। তো আমাদের কাজিনসরা, আমরা 6-7 জন কাজিনস ছিলাম, তো কে মানে ধরো পার্টনার, মানে আমার পাশে কে বসবে এবং আমার কোলে কে বসবে, সেটা মানে কোলে যে বসবে সে ও একটু ছোট হতে হবে, কারণ আমি নিজেই ছোট। এবার আমার পাশে যে বসবে সে আমার চেয়ে বড় হবে না আমার চেয়ে ছোট হবে, তাহলে দায়িত্বটা কার উপরে? সো মানে এই ব্যাপারগুলো একটা ভোটিং হতো। তো আমার সাথে আমার সব কাজিনসরা মেজরলি যেতে চাইতো, কারণ কি দিদি ভাই যেহেতু সবচেয়ে বড়, সবাইকে বকতো, এটা করবি না, এটা খাবি না, এই লাইনে দাঁড়াতে হবে, এই করতে হবে। দিদি ভাইয়ের সাথে মনি মানে আমার মাসি বা আমার মা বা এরকম সিনিয়রদের দিয়ে দেওয়া হতো। সো এই জিনিসটা একটা পুজোর সময় হতো। আর যেটা হতো সেটা হলো আরেকটা কম্পিটিশন হতো আমাদের সকালবেলা, কে ঘুম থেকে উঠে সবচেয়ে বেশি শিউলি ফুল করাতে পারবে। খুব মিষ্টি, এটা শুনে ভীষণ ভালো লাগে। হ্যাঁ, মানে কে আমাদের তখন না ঠান্ডা পড়ে যেত জলপাইগুড়িতে, মানে আমাদের ছোটবেলা একদম লিটারালি কুয়াশা থাকতো, আর ওই সবার ঝুড়ি রাখা থাকতো, মানে আমরাই সেটাকে বিছানার তলায় রেখে দিতাম। ঘুম থেকে উঠেই বাসি গায়ে তোলা যাবে না, সেটা আবার দিদুর ইয়ে ছিল, সো ঘুম থেকে উঠে জামা চেঞ্জ করে আগে শিউলি ফুল করাও, সো ওটা একটা ছিল। অন্যরকম লাগলো এটা শুনে, সত্যি অন্যরকম লাগলো, একটু অন্য কিছুর ছোঁয়া বলে না কখনো কখনো লাগে, সেটাই লাগলো। আর নাড়ু খাওয়ার ব্যাপারটা অনুপমদা বললো ভীষণ মিষ্টি খেতে ভালোবাসে, তো তুমি তো খুব স্বাস্থ্য সচেতন, মিষ্টি এখন খাও তো? হ্যাঁ, মানে অবভিয়াসলি মিষ্টি খাবো না এটা হতেই পারে না, এই জীবনটাই চলে যাবে মানে মিষ্টি না খেলে, মিষ্টি ছাড়া বৃথা, মানে there is no life without sweets। কি বলছো? আর পুজোর সময় একদম খেতেই হবে। তো এই যে রক্তবীজ 2, এখানে অনেকগুলো কিন্তু ফাইটিং সিন আছে। তুমি সারা বছর ভীষণভাবে ফিজিক্যালি অ্যাক্টিভ আমরা জানি, এই আলাদা করে এই সিনগুলোর জন্য তুমি কি কি প্রিপারেশন নিয়েছো? নিতে কি হয়েছে কিছু স্পেশাল, মানে তুমি মানে ফর দ্য ফাইট সিকোয়েন্স? হ্যাঁ। দেখো, ফাইট সিকোয়েন্সের জন্য একটা ডেফিনিট ফিটনেস রিজিমের জন্য ট্রেন করতে, মানে ফিটনেস বলবো না, ওই সিকোয়েন্সটার জন্য একটু ট্রেন করতে হবে। বাট আমি যে ফাইট সিকোয়েন্সগুলো করেছি সেগুলোর জন্য আমরা ওটাকে ডেফিনেটলি একটা ফিটনেস থ্রু, ইউ হ্যাভ টু গো থ্রু আ ফিটনেস থিং, আদারওয়াইজ ইউ কান্ট জাম্প অ্যান্ড যেগুলো আমার আছে আর কি ছবিতে, তাহলে তুমি এক্সপ্লোর করতে পারো অনেকগুলো জায়গা। সো আমরা ফাইট মাস্টারের সাথে বসে ধরো একটা সিন করলাম, করে তখন মনে হলো আচ্ছা এইটা করলে কিরকম হবে। যেরকম আমার একটা রক্তবীজে সিন আছে যে এখানে একটা বাঁশ পড়া থাকে, একটা বাঁশটা আমি হাত দিয়ে ঘোরাই, ওরকম একটা সিন আছে, ট্রেলারেও ছিল সিনটা। সো ওটা কিন্তু স্ক্রিপ্টে লেখা নেই, ওটার কিন্তু কোনো প্রিপারেশন নেই, কিচ্ছু নেই, ওটা জাস্ট আমি যখন একটা ন্যাড়া ছাদে আমরা শুটিং করছিলাম, মার্চের ঠাঁটা পড়া রোদে 40 ডিগ্রিতে, তখন কারোই মাথা কাজ করছিল না, ঠিক আছে। তখন আমি না একটা বাঁশ পড়েছিল, এবার হয় না যে জোন আউট হয়ে যায়, তো আমি বাঁশটাকে পা দিয়ে তুলে হাতে এমনি ঘোরাচ্ছিলাম। সো আমাদের ফাইট মাস্টার আমাকে বললো তুমকো ये आता है? हम लोग हाँ आता है, हमें बचपन से कर रहा है। বলছে हाँ फिर अब we'll put this in the film। So like that এগুলো ইভলভও করে through the scenes when we take, yeah। সুচন্দ্রিকা শ্রেষ্ঠা, পুজোর মেমোরিজ নিয়ে তো অনেক কথা হচ্ছে, অনুপমদা কোথায় নিয়ে চলে গেছে, মিমি একটা ভীষণ সুন্দর সুইট মেমোরি শেয়ার করেছে। তোমাদের কিছু এমন মেমোরি আছে যেটা তখন করতে ছোটবেলায় কিন্তু এখন তোমরা করতে পারো না? হ্যাঁ, একটা তো রয়েছেই যে মানে ছোটবেলায় ওই কটা জামা হলো পুজোয় সেটা আলাদা করে গোনা। এখন গোনো না? আমি এখনো গুনি না, মানে তখন
আরো বেশি এক্সাইটমেন্টটা থাকতো, মানে ছোটবেলায় কম্পিটিশনও ছিল বন্ধুদের হ্যাঁ, সাথে, তখন তো কটা পেতাম, হবে, এখন কার দিতে কটা হয়। Exactly. এখন তো দিতে হয় সবাইকে, বাট আই লাভ ডুইং ইট। বাট এখন পাওয়াটা মানে পাই, বাট কমেই গেছে খুব। দেওয়ার স্ট্রেসটা থাকে যে সবাইকে দিতে হবে। মিমি সবটুকু ছাপিয়ে এইটা বলার জন্য কতটা আগ্রহ প্রকাশ করেছে যে এখন পাই কম দিতে হয় বেশি, ওটার জন্য একটা অন্যরকম উৎসাহ দেখিয়েছে। কিন্তু এটার জন্য সবাই একটুখানি ওকে অ্যাপ্রিশিয়েট করো যে ও বলেছে যে আমাকে বেশি দিতে না, হয়, আমি কম যেহেতু পাচ্ছি। আমি একা থাকি না, মা থাকলে অনেকটা সর্টেড হয়ে যায় পুরো ব্যাপারটা। যেহেতু আমি একা থাকি, তার মধ্যে প্রত্যেক বছর হয়তো ছবি রিলিজ থাকে বা কাজের মধ্যে থাকা হয়, তার মধ্যে কি হয় আমার সাথে যতজন কাজ করেন বা করছেন, আমার বড়রা আমার ছোটরা, সবার জন্য জামা কেনা, কিন্তু এটা ইউ হ্যাভ টু গিভ ইট টু মি, দ্যাট ইজ আ ভেরি বিগ একদম, স্ট্রেস। একদম, একদম। আর তার মধ্যে তারপরে কেউ বলবে এটা না আমার ছোট হয়েছে, এটা আমার বড় হয়েছে, ওটা আরো বড় স্ট্রেস। না, তোমার স্ট্রেস থেকে আমি বুঝতে পেরেছি তুমি যে ভিতর থেকে কথাটা বলেছো, একদম হঠাৎ করে উৎসাহ দেখিয়ে যে না এইটা একটা স্ট্রেস। যাই হোক, সবটুকু একটা নিয়ে সাজেশন দিতে পারি, হ্যাঁ। উইন্ডোজ কে বলতে পারো সাহায্য করতে। বাবা, ওটারও আরেকটা প্রমোশন করিয়ে দেবে, বুঝেছো? অনুপম দা দারুণ একটা সাজেশনও দিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে। আচ্ছা, একটা সুন্দর গান, আমরা আড্ডায় তো রয়েছি, একটা গান আমাদের একটু আরেকবার বেঁধে ফেলুক সবাইকে একসাথে। অনুপম দা, আমাকে গাইতে হ্যাঁ। বলছো? এটাও পুজোর গান বলা যেতে পারে, 2011-র পুজোর গান ছিল এটা। যেখানে শুরুর কথা বলার আগেই শেষ, সেখানে মুখ ডুবিয়ে আরেকবার আছে। যেখানে শুরুর কথা বলার আগেই শেষ, সেখানে মুখ ডুবিয়ে খুঁজতে চাওয়া আমারই অভ্যেস। যেখানে রোদ পালানো বিকেল বেলার ঘ্রাণ, সেখানেই ছুটবো ভাবি, গিলবো গল্প, ভুল হবে বানান। এই বুঝি পাশ কালো হাত আর কালো রাত করে সময় গেল আয়োজনে। প্রত্যেক দিন ভয় পাওয়া সব ইচ্ছেগুলো অনেক ঝড়ের শব্দ শোনে। একবার বল নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই। একবার বল নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই। একবার বল নেই তোর কেউ নেই, তোর কেউ নেই। কি অসাধারণ! মাঝখানে না বুঝতে পারলাম না কোথায় হারিয়ে গেছিলাম, কিন্তু এই যে নিয়মের ফেরে আবার ফিরে আসতে হয়, এই জন্য আবার ফিরে এলাম। ভাগ্যিস ফিরে এলে। ভাগ্যিস ফিরে এলাম। আচ্ছা শ্রেষ্ঠা, পুজো নিয়ে আলোচনা চলছে, পুজোর মিষ্টি খাওয়া, নাড়ু খাওয়া, আনন্দ, হই হুল্লোড় সব হয়ে গেছে। আমি সরাসরি তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করছি, দুর্গা ঠাকুর রয়েছে, আজকে নবমী, মায়ের কাছে একটাই বর চাইতে পারবে, কি চাইবে বলো? যেখানে খুশি যেতে চাই, যখন ইচ্ছে। যেখানে খুশি চলে যাবে, দুটো ডানা চাই, জুতোটা চাই, জুতোটা গুপি বাঁধার চাই। জুতোটা ও, চাই। ভূতের আচ্ছা। রাজার বদলেও মা দুর্গার থেকে চেয়ে নিয়েছে। চেয়ে নিয়েছে, বাহ! মানে বর তো খুব একটা কেউ দেয় না আর কি, মানে এখন কে যখন কোথায় রাজি হয়েছে। কাকে কোন বর চাইছে সেটা, এই যে না, না, বর বুম, চাইছে, বুম। কোন বর চাইছে দেখো। যাক, ও যে বরই চাক, ও মানে জিনিসটা ঠিকই বলেছে, ও যেখানে খুশি সেখানে চলে যেতে আসলে চায়। এই পুজোর ট্রাফিকটা Exactly. অ্যাভয়েড করার জন্য। আর আমার বাড়িটাও এতটা দূর, আমি যেখানেই যেতে, আমি দমদম ক্যান্টনমেন্টে থাকি, সো যেখানেই যেতে চাই আমার সাউথেই আসতে হয় সব জায়গায় সব সময়। আর এভরি ডে আই হ্যাভ টু গো থ্রু দিস প্যাথেটিক ট্রাফিক, একদম ফুল। তাহলে তুমি যেখানে খুশি উড়ে চলে যাবে সে তো ঠিক একদম। আছে, সেই অবধি ঠিক ছিল। এবার একটা গান শুনিয়ে দাও, এবং সেই গানটা যেটা তোমাকে আমি আবদার করলাম কিছুক্ষণ আগে। এই বছর পুজোয় রক্তবীজের যে গানটা বেরিয়েছে, আমার প্রথম যে গানটা বেরিয়েছে, সেটার নাম হচ্ছে অর্ডার ছাড়া বর্ডার ক্রস। অর্ডার ছাড়া বর্ডার ক্রস, হ্যাঁ, অর্ডার ছাড়া বর্ডার ক্রস। না, ক্রসটা আছে কি না আমার মনে পড়ছিল না, অর্ডার ছাড়া বর্ডার টুকু, হ্যাঁ, করতে যেও না। সো মানে আসছি গানটাতে।
আমার সিগনালে দাঁড়িয়ে যায়, আমার সিগনালে দাঁড়িয়ে যায় পুলিশ নেতা ক্রিমিনাল। ঘোলা জলেও ঘাটে নামে কত নটি অ্যানিমাল। তোমার নকল ভিসা সামলে রেখো আসল সেজন্য, তোমার নকল ভিসা সামলে আসল আশিক সেজন্য। আর অর্ডার ছাড়া, অর্ডার ছাড়া, অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেও না, না অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেও না, অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেও না, না অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেও না। থ্যাংক ইউ। ওই জন্যই তো প্রথমেই একদম তোমাদের সবার কাছ থেকে আমি অর্ডার নিয়েই তারপরে, যাই হোক বর্ডার ক্রস করিনি মনে হয়, কিন্তু তাও অর্ডারটা নিয়েই আড্ডাটা শুরু করেছিলাম। আর আড্ডাটা কিন্তু একদম জমে ক্ষীর হয়ে গেছে আমি বলতে পারি। নবমীর আড্ডা একদম জমজমাটি। অনুপমদাকে বলেছিলাম যে শুরুতে এই আমেজটা শেষ অবধি ধরে রেখে যেন এমন মনে হয় যে সময়ের কোনো সীমাবদ্ধতা নেই এবং আমরা কোথাও হারিয়ে গেছি। এখন কিন্তু সেটাই মনে হচ্ছে বরং। আচ্ছা মিমিকে একটু আর একটা ছোট্ট জিনিস জিজ্ঞেস করি, এটা আমার ভীষণ মানে জানতে ইচ্ছা করেছে দেখে। এই যে শুট লোকেশনগুলো ভীষণ ইন্টারেস্টিং, যেটা কিন্তু আরেকটা কারণ প্রত্যেকে দেখতে যাচ্ছে এবং আরো বেশি করে উৎসাহ প্রকাশ করেছে, কৌতূহল প্রকাশ করেছে সবটুকু। তো একটু যদি ছোটখাটো কিছু বলো শুট লোকেশনস অ্যাবাউট গানটার জন্য নিয়ে নাকি শুট মানে ফুল 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 ফিল্মের শুট লোকেশনস গুলো নিয়ে। লোকেশন তো দেখো এটা পুরো ডিরেক্টোরিয়াল টিমের কল যে ওরা কোথায় শুট করবে, কিভাবে গল্পটা কোন দিকে যাচ্ছে, কিভাবে শুট করবে, এটা পুরোটাই শিবুদা অ্যান্ড নন্দিতা দি অ্যান্ড টিম। এখানে আমাদের খুব একটা কৃতিত্ব নেই, কিন্তু যেহেতু এটা সব রিয়েল লোকেশনসে শুট করা, আর এটা এমন একটা ছবি যে স্টুডিওর ভেতরে শুট করা যাবে না, চেজিং লাফালাফি মারপিট এসব আছে যেহেতু, সো রিয়েল লোকেশনসে ওই গরমের সময় শুট করাটা ইজ আ লট চ্যালেঞ্জিং। বাট আমার মনে হয় এন্ড প্রোডাক্টটা যদি আমার দর্শকের কাছে পৌঁছে যায়, ভালো লাগে, সেটাই সবচেয়ে বড় পাওনা। আর সেটাই যখন হচ্ছে, সো আমরা বারবার এরকম করতে পারি। একদম সবটুকু নিয়ে বেশ একটা জমজমাটি আড্ডা, অনেক কিছু জানলাম যেগুলো নেপথ্য কাহিনী। আমার মনে হয় সবটুকু আমরা স্ক্রিনে যেটুকু দেখি তার পিছনে অনেকটা গল্প থেকে যায়। তো একটা মজা, একটু যে মজাটা সবাইকে একটু হাসিয়ে দেবে সেরকম একটা মজার জিনিস শুটের সময় কি এমন একটা কোনো মজার স্মৃতি যেটা শুধুমাত্র রক্তবীজ 2 এর এক্সক্লুসিভ ওটাই হয়ে থাকবে, যে সেটা হলো 2 মোমেন্ট? সেটা হলো রক্তবীজ 2 বলবো না, এটা রক্তবীজ 1 and 2 মোমেন্ট বলবো, কারণ কি যেহেতু পুরো কাস্টটা কন্টিনিউড। আমার মনে হয় এভরি টাইম আমার দুজন খুব হাসানোর পাবলিক এখানে নেই, সেটা হলো অঙ্কুশ আর কাঞ্চাদা। তাদের আমি এখন খুব মিস করছি, অ্যান্ড ডেফিনেটলি আবিরদা অলসো। বাট ওই আমরা যখন সবাই মিলে একসাথে হতাম, ইনক্লুডিং দ্য পুরো পুলিশ টিম উইচ আই হ্যাড অ্যান্ড অলসো আবিরদা হ্যাড, সো যখনই আমরা দাঁড়াতাম এর লেগ পুল করছে, ওর লেগ পুল করছে, এর লেগ পুল করছে, যেই অ্যাকশন হতো সবাই আবার টটস্থ সিন টিন করে আবার, মানে এভরি টাইম ইট ওয়াজ লাইক, দেখো আমরা তো অত ল্যাভিশলি আর অত লাক্সুরিয়াসলি উই ডোন্ট গেট দ্য টাইম টু শুট, যে একটা সিন 6 দিন ধরে হচ্ছে সেভাবে তো হয় না, আমাদের একদিনে 12টা 13টা 14টা করে সিন করতে হয়। সো ওই মজাটা মাঝখান থেকে একটু ব্রেকের মধ্যে করে নিতে হয়, সো দ্যাট উই রিইগনাইট আওরসেলভস। একদমই তাই, মজা আড্ডা আর সেই মজার রেশটা আজকেও একদম পুরোপুরিভাবে বজায় আছে। অনুপমদা একদম পুরনো অনেক গল্প হয়েছে, পুরনো কথা হয়েছে, এবং তোমার নাড়ুর মিষ্টত্ব এখানে বোধহয় এখন সবাই একটু একটু ফিল করছে তো পূজা, যে বাড়ি গিয়ে আমারও খেতে ইচ্ছা করবে একটুখানি নাড়ু, কারণ না নাড়ু আমারও একটুখানি খাবে পুজোর সময়, একটুখানি, মানে হোয়াট ডু ইউ মিন? একদম বেছে বেছে শব্দ দেখে দেখে আক্রমণ। অবভিয়াসলি পুজোয় একটু বলে কিছু হয় না, সবকিছু মানে ওটিটি ওভার দ্য টপ। দুর্গাপুজো মানে আমি অলরেডি পুজোয় মানে কত কিলো মিষ্টি খেয়েছি সেটা আমি সেটাকে দেখে বুঝতে পারছি। হ্যাঁ এইটাও না, একটা but- কথা, আমি একটু অপেক্ষা করছিলাম। বাট আমি তো খাই, মানে পুজোতে মিষ্টি খাবো না, আর আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি। আমি অসহায়ের মতো অনুপমদার দিকে তাকিয়েছি। না এইবার একটা ভিডিও করে আমার পোস্ট করতে হবে, আমি ভিডিও করে পোস্ট করব অবভিয়াসলি। মানে বিশ্বাস করো আমি একটা মিষ্টি খেতে পারি না অনুপমদা, মানে ওই যে হয় না পেট থেকে, হ্যাঁ একটা, ওই জন্য বলতে বিশ্বাস করো, তার চেয়ে বেটার আমি খাবো না, কিন্তু আমাকে যখন খাবো আমি মিষ্টিটা পুরো 20টা একসাথে খাবো। সো ইটস লাইক দ্যাট।
আমার যারা বন্ধুরা আছে তাদের যদি তোমরা জিজ্ঞেস করো কোনোদিন যারা দেখেছে, আদারওয়াইজ ইউ ওন্ট বিলিভ ইট। মানে আমি একটা খাবো না, 3 মাস খেলাম না মিষ্টি, ঠিক আছে, কিন্তু যখন খাবো পুরোটা খাবো, মানে ওই একটা দাঁত দিয়ে ভেঙে আই কান্ট। মানে ওইটুকুতে সন্তুষ্ট হতে পারে না, সেটা বলছে। আমি জানি না, মানে তার আগে একবার একটা শব্দ যোগ করেছে, বিশ্বাস করো, জানি না সেটা বিশ্বাস করে না, কঠিন, বাট খুব কঠিন। দিস ইজ ফ্যাক্ট। মানে মানে আমাকে আশেপাশের লোকজন বলে স্টপ ইট, মানে এরপরে শরীরটা কেন কি এত সুগার রাশ হয়ে যায়, তারপর আমি সারা রাত জেগে থাকি, বাট দ্যাটস ফান পুজোর সময়। অনুপম দাকে একটা ছোট্ট প্রশ্ন করি। হ্যাঁ করো। পুজোর সময় এখন, ছোটবেলার কথা না, পুজোর সময় এখন নতুন জামা না নতুন বই, কোনটা বেশি পছন্দ হবে উপহার হিসেবে দিলে? অ্যাকচুয়ালি নতুন বই পাওয়া যায় না, যেটা পাওয়া যায় সেটা হচ্ছে পুজো সংখ্যা। এবং যেহেতু আজকালে বসে আছি, এই আজকালেরই পুজো সংখ্যায় আমার একটা ছোট গল্প আছে, আমি আহা, চাইলে পড়ে দেখতে পারো। অবশ্যই অবশ্যই। অনুপম দা একাধারে গান, যেরকম গানের ক্ষেত্রে অনুপম দার একটা বিশ্বজোড়া নাম আমি বলবো, তেমনি অনুপম দা অসাধারণ কবিতা লেখে। আমি অনুপম দার ভক্ত কবিতা লেখার জন্য, একাধারে গান আর কবিতা। অনুপম দা, ছোট্ট আরেকটা প্রশ্ন আমার ভীষণ, তুমি সামনে আছো বলে জিজ্ঞেস করতে ইচ্ছে করলো, গান লেখা আর কবিতা লেখার মধ্যে একটা ছোট্ট তফাৎ কিছু বলতে পারবে? আমি যেহেতু তোমাকে দেখলাম, তুমি একাধারে এত সুন্দর, মানে কবিতা পড়লেও যেরকম মুগ্ধতা, গানের ক্ষেত্রেও সেরকম মুগ্ধতা, গান লেখা আর কবিতা লেখার মধ্যে তফাৎটা কোথায়? বলা মুশকিল, মুশকিল, হ্যাঁ। সূক্ষ্ম তফাৎ, এবং মাঝে মাঝে সেটা অনেকটা তফাৎই হয়ে যায়। আমার ক্ষেত্রে বলতে পারি যে যখন লিরিক লিখছি আর কি, তখন সুর করার একটা দায়বদ্ধতা থাকে, যার ফলে অনেক সময় ছন্দ, অন্তমিল এগুলোর দিকে অনেকটা ভাবনা চিন্তা দিতে হয়, এবং অনেক অ্যাডিশনাল শব্দ হয়তো লিখতে হচ্ছে, যেগুলো আমি চাইছি না, কিন্তু সুরের জন্য আমায় লিখতে হচ্ছে, যেটা কবিতার ক্ষেত্রে বাঞ্ছনীয় নয়, যে করতে প্রয়োজনও হয় না আর কি। যে আমার যতটুকুনি বলার দরকার, সেটা আমি নিজের ভাবটাকে কবিতার ভাষায় প্রকাশ করছি। একটা কোথায় ভেসে গেছি, কিন্তু আমাদের আবার ফিরে আসতে হবে, এটাই নিয়ম। তুমি বারবার এভাবে ভেসে যেও না, কারণ কি আমাদের সবাইকে ভেসে বাড়ি যেতে হবে পুজোর ট্রাফিক পেরিয়ে, কিন্তু আবার ফিরে আসতে হবে। তো বললাম ফিরে এসে গেছি, এসেও গেছি, একদম বিলম্ব করছি না, একদম পুজোর আড্ডা শেষের দিকে। মানে আজকের মতো ঘড়ির কাঁটা চোখ রাঙাচ্ছে, আজকের মতো বিদায় নিতে হবে। আবার কিন্তু ভেসে গেলেও আবার সবাইকে একসঙ্গে নিয়ে আসবো আমি একটা গান দিয়ে, সবাই মিলে একটু শেষটুকু গানে গানে হোক, গানে গানে আজকের মতো বিদায় নেব। এবং সেই গানটা, যেটা তুমুল ভাবে জনপ্রিয় একটা গান, যেটার সঙ্গে যুক্ত রয়েছে সুচন্দ্রিকা, রয়েছে অনুপম দা, রয়েছে এবং অবশ্যই মিমি রয়েছে, সবাই মিলে সেই গানটাতে রয়েছে। আমরা একসঙ্গে সবাই মিলে গানে গানে বিদায় নেব আজকের নবমীর আড্ডা থেকে। মিমির চোখের নীলে। হ্যাঁ, একদম একদম অনুপম দা ঠিক ধরেছে, একদম তাই। ভিড়ের মাঝে আমি অনন্যা, তোমার রূপ কথা রাজকন্যা, হেসে উঠলেই আলোর বন্যা, তুমি আজ বলো না কি চাও, ছুঁয়ে দিলে বালি সোনা, ফুরবে কবে দিন গোনা, হয়তো ফিরে কেউই আসবো না এখানে, আর এখানে আমার চোখের নীলে তুমি তো সেই